সংবাদপত্র অনুষ্ঠান থেকে আমি তারিকুল ইসলাম মাসুম। আজ আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনার জন্য। আজকে যথারীতি আমরা পত্রিকার শিরোনামগুলো পড়ে নিব, এরপরে যাব আলোচনায়। দৈনিক ইত্তেফাক লিখেছে, নতুন কর্মকৌশল নিয়ে মাঠে নামছে দুদক। হয়রানি, সরকারি অর্থের অপচয় নিয়ে তথ্য তলব, কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য দিতে হবে, আমদানি, রফতানি, রাজস্ব, ব্যাংকিং খাত সহ বিভিন্ন খাত টার্গেট। প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি নাও হতে পারে, ভারতীয় পত্রিকার খবর। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, আগামী নির্বাচনে পরীক্ষামূলক ই ভোটিং, স্বচ্ছতা আসবে ভোটিং কার্যক্রমে, জাল ভোট থাকবে না, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশ সুরক্ষা ব্যবস্থা, কেন্দ্রের বাইরে ডিজিটাল বোর্ড দেখানো হবে, ভোটারের সংখ্যা। জার্মানিতে ব্যস্ত প্রধানমন্ত্রী, বৈঠক চ্যান্সেলরের সঙ্গে গেলেন দলীয় সভায়ও। দৈনিক মানব জমিন, প্রশ্ন ফাঁসের মহামারী, আক্রান্ত পরীক্ষা ব্যবস্থা, আখেরে কি সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া, হাসিনা মার্কেল বৈঠক। দৈনিক আমাদের সময়, তৎপর বিদেশি কূটনীতিকরা সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন, এমপির মেয়ের বাল্য বিয়ে। সকালের খবর, মার্কেলের সঙ্গে বৈঠক করলেন শেখ হাসিনা, সহায়ক বইয়ের চাপে শিশু শিক্ষার্থীরা। জয় জয় দিন, বন বিভাগের প্রতিবেদন, ঠ্যাঙ্গারচর এখনো বাসযোগ্য নয়, মার্কেলের সঙ্গে হাসিনার বৈঠক। ভোরের কাগজ, আলোচনায় নির্বাচনী সরকার, ট্রাম্পে বিরক্ত আরো 10 উপদেষ্টার পদত্যাগ। আমাদের অর্থনীতি, পদ্মায় ফেঁসে যেতে পারেন ডক্টর ইউনূস সহ ষড়যন্ত্রকারীরা, বিশ্বব্যাংকের বিরুদ্ধে এখনই মামলার উদ্যোগ নিচ্ছেন না প্রধান ক্ষতিগ্রস্তরা। দিনকাল, আদালতের নিষেধাজ্ঞা মানছে না পুলিশ, ট্রাম্পের আরো 10 উপদেষ্টার পদত্যাগ হতে পারেন স্বল্প মেয়াদী। সংগ্রাম, গঙ্গা ব্যারেজ সাবেক তিস্তা কিংবা ফারাক্কা না হোক, ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন প্রধানমন্ত্রী। করতোয়া, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু মার্চে, প্রমাণ হলে খালেদা জিয়ার শাস্তি হবেই প্রধানমন্ত্রী। দ্য ইন্ডিপেন্ডেন্ট, কার্বিং রোড অ্যাক্সিডেন্টস, অল এফোর্টস গোস ডাউন দ্য ড্রেন, প্রপোজাল অন স্পিড, গভর্নর সিল অন কোল্ড স্টোরেজ, স্পিড গান ইউজ আনসাফিসিয়েন্ট, PM6 গ্লোবাল সাপোর্ট, রোহিঙ্গা রিলোকেশন। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, কান্ট্রি-ওয়াইড মেগা ট্রাফিক infrastructure under study, PM6 global support shift Myanmar Rohingyas. The Asian Age, shifts Rohingyas refugees, Prime Minister, island not suitable for Rohingyas rehabilitation, Myanmar commits war crimes against Rohingya. The Dhaka Tribune, Hasina seeks global support for relocating Rohingyas refugees, SI Akram family claims Babul planned murderer, Dhaka 44th not second in air pollution ranking. তো এই ছিল আমাদের হাতে থাকা পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এর মধ্যে আলোচনায় আছে প্রধানমন্ত্রীর জার্মানি সফর, বিএনপির নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়। এক এক করে আমরা আলোচনায় যাই। যে আজ মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে, এবং তিনি সেখানে একটা সিকিউরিটি সামিটেও বক্তৃতা করেছেন। ধন্যবাদ মাসুম আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য। আপনি আসলে যে কথাটি, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই যে আন্তর্জাতিক প্রতিরক্ষা নিরাপত্তা সম্মেলনে যে যোগ দিয়েছেন, সেখানে আপনি জানেন যে প্রায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং 25টি দেশের সরকার প্রধান এবং বিভিন্ন দেশের জাতিসংঘের মহাসচিব গেছেন, এবং নিঃসন্দেহে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সম্মেলন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র যে ওই নিরাপত্তার বিষয়টি কথা বলেছেন তাই না, সেখানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ এর ব্যাপারে, জলবায়ু পরিবর্তনের বিষয়ে, জলবায়ু পরিবর্তনের বিষয়ে সবগুলো নিয়ে তিনি উত্থাপন করেছেন। এবং আজকে জার্মানির চ্যান্সেলরের সাথে কথা বলেছেন, সেখানে তিনি যে কথাটি, আমাদের নিজস্ব বিষয়টা দ্বিপাক্ষিক, আসলে দ্বিপাক্ষিক থাকে না। রোহিঙ্গারা মিয়ানমার যে নিপীড়ন নির্যাতন করেছে, এটা জাতিসংঘের নিয়োজিত যে কমিশন, মানে তারা যখন মিয়ানমারে গিয়েছেন এবং
পরিদর্শন করেছেন, দেখেছেন, তারাও কিন্তু বলেছেন যে নিপীড়ন, নির্যাতন। কয়েকদিন আগে আমরা দেখেছি যে মিয়ানমার সেই যে মানে সামরিক বাহিনী দিয়ে যে অভিযানটি সেটি বন্ধ করেছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী যথার্থভাবেই বলেছেন, জাতিসংঘের মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য এবং সহযোগিতা চেয়েছেন। যে বাংলাদেশে আপনি জানেন প্রায় 6 লক্ষের উপর রোহিঙ্গা আছে। আমাদের এখানে মানে অবস্থান করা ওদের জন্য মানে আমাদের যথেষ্ট কষ্টের ব্যাপার, কিন্তু এটা ফেরত নিয়ে এদেরকে পুনর্বাসন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যে সহযোগিতা চেয়েছেন, আমার মনে হয় এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিঃসন্দেহে যদি একটু আন্তরিক হন, মানে যা আন্তরিক তারা নিশ্চয়ই আছেন, আরো একটু আন্তরিক হন, আমি সে কথাই বলছি, তাহলে আমাদের এই সমস্যা থেকে অন্তত আমরা মানে রোহিঙ্গাদের যে অবস্থাটা আছে এবং যত কিছুই চেষ্টা করা হোক, তার মধ্যেও কিন্তু এবারের যে ঘটনাগুলো যথেষ্ট সংখ্যক ঢুকে পড়েছে, কিন্তু চাপ সহ্য করতে হয়। এবং বাংলাদেশের এই আর্থিক মানে সংগতির মধ্যে, এবং আমরা এমনিতেই জনসংখ্যাধিক্য দেশ একটি, আমাদের ভূখণ্ডের পরিমাণ যে প্রধানমন্ত্রী সেখানে বলেছেন যে কক্সবাজার আমাদের এই টুরিস্ট এরিয়া, সেখানের পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, তাদের জন্য সবকিছু পরিবেশ তো মানে যেখানে আমরা পর্যটনের মাধ্যমে উপার্জন করি, আয় করি, আমাদের অর্থনীতি সমৃদ্ধ হয়, সেই জায়গাটা যদি মানে আপনার পর্যটক আসার মতো পরিবেশ না থাকে, এটি অনেকগুলো সমস্যা হয়। আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টা কিন্তু আছে, যে লক্ষ লক্ষ মানুষ ঢুকে পড়েছে, তারা এই কালচারের সাথে মানে অভ্যস্ত না, আমরাও জানি না। ওদেরও তো জীবন বাঁচানোর জন্য যেখানে যেভাবে পারতেছে, এবং আপনি যে খোদ ঢাকা শহরেও যে চলে এসছে বিভিন্ন চেহারার তো সাদৃশ্য আছেই। ফলে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থভাবেই বলেছেন যে আমাদের সব দিক থেকে এই সমস্যা, আমরা তো কোনো অপরাধ করিনি, অথচ বিনা অপরাধে আমাদের এই সমস্যাগুলোর সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন। আমার ধারণা যে এই সহযোগিতাটা আমরা পাবো, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটা খবর আছে, একটি ইমেজ আছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, আন্তর্জাতিক অঙ্গনে। জি, আরেকটা খবর আছে যে আজকের নতুন নির্বাচন কমিশনের অধীনে আজ প্রথম একটা পৌরসভা নির্বাচন হয়েছে বাঘাইছড়িতে, যেখানে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলী জিতেছেন। আরেকটা খবর আছে যে জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, প্রতিহত করবে। এবং আপনি ওই নির্বাচনের কথাটা বলে নেই যে আজকে যে আমাদের যে নবনিযুক্ত নির্বাচন কমিশনের এই প্রথম মানে নির্বাচন অনুষ্ঠান হলো, কিন্তু হ্যাঁ ছোট্ট একটি পৌরসভা, কিন্তু তারপরে সেখানে কিন্তু বিএনপির প্রার্থী 3 নম্বর হয়েছেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। দ্বিতীয় হয়েছে কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন, কিন্তু কারো কোনো অভিযোগ নেই। দেখার বিষয়টা হচ্ছে যে কার প্রার্থী জয়ী হলেন, কোন প্রতীক নিয়ে জয়ী হলেন সেটি না, নির্বাচনটি সুষ্ঠু হয়েছে কিনা, সুন্দর হয়েছে কিনা, শান্তিপূর্ণ হয়েছে কিনা, এবং শান্তিপূর্ণ এই ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই। এই দিক থেকে ছোট পরীক্ষা হলো প্রথম পরীক্ষা নির্বাচন কমিশনের জন্য, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের। আপনার মতে যে ছোট পরীক্ষা পাস করেছে নির্বাচন ভালোভাবেই পাস করেছে, তাই না? যে পরীক্ষাটা ছোট, বড় আকারের না, যেহেতু পৌরসভা নির্বাচন, আর তাদেরও তো সময় কম, মানে পড়াশোনা করে যে অনেকদিন পড়াশোনা করে পরীক্ষা দিলে ভালো রেজাল্ট, তারা তো সময়ও পায়নি। মাত্র 15 তারিখে শপথ নিলেন, আজকে 18 তারিখে নির্বাচন হলো, এবং তাদেরকে আমরা আশাবাদী, আমি ব্যক্তিগতভাবে, যে নিশ্চয়ই তাদের যেই মানে দৃঢ় চেতা নিয়ে এবং এই যে মনোভাব, এই মনোভাব নিয়ে যদি তারা এগিয়ে যান, যতগুলো নির্বাচন তাদের আওতায় অনুষ্ঠিত হবে, আমরা আশাবাদী, জাতি আশাবাদী যে নির্বাচনগুলি সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ হোক এবং সকলের অংশগ্রহণে। এখন জি, আপনি যে কথাটি বলেছেন যে মানে বিএনপির একজন নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে আমরা যদি, আমি দেখলাম যে উনি বলেছেন যে আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন করব না, করলে তো 5 বছর আগেই করতাম, এবার তাহলে প্রতিহত করব। এই প্রতিহত কথার কথা তার অন্যান্য নেতারাও গত 2-3 দিন যাবৎ বলছেন। এখানে একজন সংবাদ কর্মী হিসেবে, গণমাধ্যমের একজন কর্মী হিসেবে বলতে পারি যে তাদের এই কথাবার্তাগুলো ভালো না। ভালো না এই কারণে পরিবেশটা সুন্দর, ভালো ছিল, শান্তিপূর্ণ ছিল, এটাকে উত্তপ্ত করে দিচ্ছেন। তো আবার যদি আওয়ামী লীগের কোনো নেতা বলেন যে আপনাদের ইতিমধ্যেই বলেছেন কিন্তু যে ক্ষমতা 5 বছর আগে যে আপনারা নির্বাচন করবেন, তখন তো প্রতিহত করতে গিয়েছিলেন, নির্বাচন তো করতে যাননি, সেই প্রতিহত করতে পারেন নাই। সুতরাং এবার যে 5 বছর পরে এসে আপনারা
প্রতিহত করবেন সম্ভব তো না। এই কথাগুলো আওয়ামী লীগের লোকজনই বলবেন বা অন্য দলের লোকজন বলবেন। সুতরাং গয়েশ্বরচন্দ্ররা যে কথাটা বলছেন যে আমরা নির্বাচনে গেলে তো 5 বছর আগেই যেতাম, এই জাতির কিন্তু মনে আছে, আমাদেরও মনে আছে 5 বছর আগে তারা নির্বাচনে যাননি, নির্বাচন প্রতিহত করতে গিয়েছিলেন এবং প্রতিহত করতে যেভাবে জ্বালাও পোড়াও করে মানুষ মারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ এগুলো এদেশের মানুষ ভুলে যায়নি, মনে আছে সবারই। সুতরাং সেই অবস্থায় যদি মনে করেন যে না নির্বাচন কার অধীনে হবে, সেটি তো না। নির্বাচন গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে সংবিধান প্রবর্তিত পথেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আরেকটা খবর আছে, তৎপর বিদেশি কূটনীতিকরা সব দলের অংশগ্রহণের জাতীয় নির্বাচনের জন্য। এটা বিদেশি কূটনীতি কেন? আপনি আমি কি চাই? সকল দলের অংশগ্রহণে সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণ একটি নির্বাচন আমরা চাই, যে নির্বাচনে জনগণ তাদের মতামতটা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান, তার সরকারও চান এবং আমরাও চাই। অর্থাৎ আমরা এই সাধারণ মানুষ যারা, তারাও চাই। এই জায়গায় তো কোনো সমস্যা দেখি না। তো ট্রাম্পের আরো 10 উপদেষ্টার পদত্যাগ হতে পারেন স্বল্প মেয়াদী। আচ্ছা, এই কথাটা হচ্ছে কি, আপনার এখানেও আমি অনেকবার বলেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প উনি যাই বলুন না কেন, উনি বলছেন যে তার এই যে অল্প কয়েকদিন 20 তারিখে এবং 1 মাসও পুরো হয়নি মানে ক্ষমতা আরোহণ করেছেন, মানে অর্থাৎ শাসনভার নিয়েছেন যুক্তরাষ্ট্রের, তিনি যে যে কথাগুলো বলেছেন, যে কাজগুলো করেছেন, তিনি বলছেন যে সবচেয়ে ভালো আমার এই সময়ে, অর্থাৎ সকল প্রেসিডেন্টের। কিন্তু তার দেশের লোকজন এবং আমরাও জানি যে সবচেয়ে খারাপ সময় গেল, যে কোনো প্রেসিডেন্টের 1 মাস সময় হয়নি, এইভাবে নিয়োগ দিচ্ছেন পদত্যাগ। এবং গতকালই তো তার যে শ্রম উপদেষ্টা, তিনি বলছেন যে আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করি, কিন্তু তার প্রশাসনে কোনোভাবে আমি কাজ করব না। তিনি আরেকটি কথা বলেছেন, খেয়াল করেছেন কিনা, আমি একটু খেয়াল, যে আমি আমার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করেছি এবং আমার পরিবারের সদস্যদের সাথে আলোচনা করেছি, আমি কোনোভাবেই ট্রাম্পের প্রশাসনে কাজ করব না। এখন এই যে একের পর এক পদত্যাগ করছেন, তিনি যেভাবেই বলেন না কেন, এগুলো তো ভালো লক্ষণ না। অর্থাৎ অনাস্থা, যাদেরকে নিয়ে কাজ করবেন তারা যদি, তিনি বিপুল ভোটে পাশ করেছেন এটি যেমন ঠিক, কিন্তু যাদেরকে নিয়ে কাজ করবেন, প্রশাসন চালাবেন, তারা যদি তার সাথে না থাকে, তাহলে স্বল্প মেয়াদী কেন, খুবই স্বল্প মেয়াদী হওয়ার আশঙ্কা, সম্ভাবনা থাকে। আরেকটা খবর আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ পেছাতে পারে, 16 ডিসেম্বর ডেডলাইন ধরে কাজ চলছে। দলে ও মন্ত্রী পরিষদে ফিরছেন সৈয়দ আবুল হোসেন। এটি দেখেন, দুটি হচ্ছে, একটি হচ্ছে টেকনিক্যাল বিষয়, হচ্ছে উৎক্ষেপণের বিষয়টা বা কারিগরি বিষয়টি আছে, সবকিছু সেগুলো কারণে হয়তো বা কিছুটা বিলম্বিত হতে পারে। আর আবুল হোসেন সাহেবকে তো অনুরোধ করেছেন, যেমন সাবেক প্রেসিডেন্ট এবং বি চৌধুরী সাহেব বলেছেন যে আবুল হোসেনকে মন্ত্রিসভায় নেওয়া উচিত। তার উপর যে অন্যায়টা করা হলো, সেই কথা প্রসঙ্গে তো আবার পদ্মা সেতু আসে, যে পদ্মা সেতুর বিষয়ে যে কথাগুলো তখন বলা হয়েছিল যে দুর্নীতি হয়েছে এবং যে কারণে চাপে পড়ে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কিন্তু বারবার বলেছেন যে যেখানে টাকাই ছাড় হয়নি, কোনো কিছুই হয়নি, এখানে দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। এই দুর্নীতি অন্যায়ভাবে বিশ্ব ব্যাংক আমাদেরকে একটি অন্যায় ভাবে আমাদের উপর কালিমা লেপন করার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী এই বিষয়ে কথা বলেছেন, প্রধানমন্ত্রী গতকালও বলেছেন। তার আগের ভূমিকাই ঠিক আছে এবং প্রমাণ হলো যে তার প্রজ্ঞা, তার দূরদৃষ্টি, এটি কিন্তু আজকে প্রমাণ হয়েছে। তখন তারা বলেছিলেন যে একটি ডায়েরিতে নাম পাওয়া গিয়েছিল, কিন্তু একটি ডায়েরিতে নাম পাওয়া আদালত, এবং আদালত যে কানাডার আদালত এই ঘটনাটা যখন নাকচ করে দিল যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তারপরে দেখবেন আমাদের দেশের কোনো কোনো পত্রপত্রিকা এখনো বলছেন যে না, একটা কিছু তো হয়েছিল। যারা দাবিটা তুললেন তারাই মামলায় বলছেন যে না, কোনো কিছু নেই, কিন্তু আমাদের দেশের কেউ আমরা এখনো মনে করি যে কিছু একটা হয়েছিল। তো এইসব ব্যাপারে যে আবুল হোসেন সাহেবকে যদি মন্ত্রী পরিষদে ফিরিয়ে নেওয়া হয়, এটি যথার্থই হবে। এটি তো আসলে তো তাকে যে বিনা দোষে, অর্থাৎ গণমাধ্যমেরও এক শ্রেণীর লোকজন তখন যেভাবে লেখালেখি করা হয়েছে সুশীল সমাজের, সে চাপের মধ্যে পড়েই কিন্তু পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্যই তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছিল। আচ্ছা, ছোট্ট 2-3টা খবর আছে। হাটহাজারীতে মন্ত্রীর উপস্থিতিতে আওয়ামী লীগের সংঘর্ষে সংবর্ধনা পণ্ড, এমপির মেয়ের বাল্য বিয়ে,
ময়মনসিংহে এমপির মেয়ের যে এমপিরা সংসদ সদস্যরা আমাদের সম্মানিত এবং তারা আইনসভার আইন প্রণেতা। এখন আইন প্রণেতা যদি আইন ভঙ্গ করেন তাদের সন্তান বা তাদের পরিবারের সদস্যদের নিয়ে, এটি কিন্তু নিঃসন্দেহে দুঃখজনক। সেই আইন প্রণেতা সংসদ সদস্য যে দলেরই হন না কেন, সরকারি দলের হন বিরোধী দলের হন, আইন তো তারা প্রণয়ন করেন। তারা প্রণয়ন করে সেই আইন যদি তারা ভঙ্গ করেন তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, এটি বন্ধ হওয়া উচিত। এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না, এটি সমর্থনও করা যায় না। মৃত্যু হত্যাকাণ্ড আবার নতুন করে আলোচনায় আসছে। আজকে বেশিরভাগ পত্রিকায় খবর আসছে যে বাবুলের আচরণ পাল্টে গেছে এবং এসআই আকরাম হত্যার জন্য তার পরিবারের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে বাবুল, এটা কিন্তু হ্যাঁ প্রথম থেকেই কিন্তু এই ধরনের লেখালেখি হচ্ছিল, কিন্তু তার শ্বশুর প্রথম থেকে বলেছে যে না এইভাবে না। কিন্তু কিছুদিন আগে তার যে মৃত্যুর বাবা যে মারা গেলেন, সেও বলছে যে না হতে পারে, তার মানে ওই যে মেয়ের জামাইয়ের ব্যাপারে, বাবুলের ব্যাপারেই কিন্তু তিনিও বলেছেন। এখন এটি তদন্তের ব্যাপার, সবকিছু দেখা যাক। আমার কথা হচ্ছে কি, যে কোনো হত্যাকাণ্ডেই হোক তদন্ত সাপেক্ষে এবং সুষ্ঠু বিচার যেন হয়, বিচারে যারা দোষী তাদের যেন শাস্তি হয়। আমরা একদম আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি, সে কথাই আপনার কথা বেশ ধরেই বলছি যে বিচারে যারাই দোষী হন তাদের যেন শাস্তি হয়, আর নিরপরাধ কেউ যেন শাস্তি না পান, এই কামনা রেখে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমন্ত্রণ রইল আগামী অনুষ্ঠান দেখার। ততক্ষণ ভালো থাকবেন সবাই।